এই অভ্যুত্থানের পরেও আমরা বলবো যে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, ছাত্ররা আন্দোলন শুরু করেছে বিশেষভাবে জুলাইতে এসে যদি আমরা দেখি, এর আগের 15 বছর রাজনৈতিক সংগ্রাম হয়েছে, গুম খুন অত্যাচার এর বিশাল ভয়ঙ্কর চেহারা আমরা দেখেছি, তার বিরুদ্ধে লড়াই হয়েছে এবং সেটাই জমিন তৈরি করেছে। কিন্তু যখন ছাত্ররা আন্দোলন শুরু করলো এবং তাদের উপর গুলি হলো, সারা দেশের মানুষ সেখানে একত্রিত হলো, শেষ পর্যন্ত যুক্ত হলো কারা? 16 তারিখের পর থেকে 18 তারিখের পর থেকে আসলে যুক্ত হলো কারা? এই দেশের ছাত্রদের সাথে সাথে কিন্তু অধিকাংশ মানুষ যুক্ত হয়েছে, অভিভাবকরা যুক্ত হয়েছেন, বিভিন্ন পর্বের মানুষরা যুক্ত হয়েছেন, কিন্তু সবচেয়ে বেশি যুক্ত হয়েছেন শ্রমজীবী তরুণরা, যারা রিক্সা চালায়, যারা ছোট দোকানদারি করে। আপনি নিহতদের তালিকা দেখলে পরিষ্কারভাবে অনুধাবন করতে পারবেন। এই যে শ্রমজীবী তরুণরা যুক্ত হয়েছে, বিভিন্ন পেশার মানুষরা যুক্ত হয়েছে, যারা খেটে খাওয়া মানুষ, আন্দোলনের পরে তারা যখন তাদের দাবি দেওয়া নিয়ে হাজির হয়েছে, সেই দাবি দেওয়ার বিষয়ে কিন্তু সরকার খুব উন্নাসিক, অথবা তাদের সময় অনেক কম, তারা অনেক বড় কাজ নিয়ে ব্যস্ত। এখন এই যে বড় কাজটা জিনিসটা কি, এটা কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি এবং পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার। হ্যাঁ, আমরা অনেক লড়াই করছি যাতে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয় এবং এটা অনেক বেশি ইনক্লুসিভ হয়, একদল গোষ্ঠীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত না হয়ে যায়। কেননা ক্ষমতার চেহারা যদি এরকম থাকে যে সব ক্ষমতা একজনের পকেটে অথবা পুরো রাষ্ট্রশক্তিতে একজনের পকেটে, তাহলে কি পরিণতি হয় আমরা অতীতে দেখেছি, সেটা ফ্যাসিবাদে রূপান্তরিত হয়। কিন্তু এই ক্ষমতার ভারসাম্য তৈরির অর্থ হচ্ছে যে এইখানে অন্ততপক্ষে এমন জবাবদিহি থাকবে যে জনগণ চাইলে তার কথা নিয়ে সামনে হাজির হতে হবে এবং সেটাকে অনুমোদন করতে হবে, অথবা সেটার একটা ন্যূনতম জায়গা, স্পেসটা থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ। সেই স্পেস তৈরির জন্য রাজনৈতিক সংস্কারের জন্য আমরা লড়াই করছি। কিন্তু যদি দেখেন যে অর্থনীতির ক্ষেত্রে লুটপাট আর দুর্নীতি বহাল আছে, অথবা এমনভাবে নীতি নেওয়া হচ্ছে যে নীতিতে কেবলমাত্র বড় বড় প্রকল্প করাটাই অর্থনৈতিক উন্নয়ন, অথবা যাদের ধন সম্পদ আছে তাদের স্বার্থ রক্ষা করাটাই অর্থনৈতিক উন্নয়ন, যেটা এমনকি আমাদের মালিক শ্রেণীর অনেক সময় দৃষ্টিভঙ্গি হয়। সব কিছু এসে শ্রমিকের মজুরি কতটা কমানো যায়, সব কিছু এসে শেষ পর্যন্ত খোদ উৎপাদক, সেটা কৃষক হোক অন্য জায়গায় হোক, তারা কত কম পাবে সেটার ব্যাপারেই সমস্ত জায়গাতে বিবেচনা। অথচ একটা গুড ইকোনমিক্স হচ্ছে যে আপনি যদি দেশের ভেতরে বাজার বৃদ্ধি করতে চান, আপনি যদি দেশের ভেতরে চাহিদা বৃদ্ধি করতে চান, তাহলে একজন লোক যত লাখ কোটির মালিক হোক সে কতটা কনজিউম করবে। আর আপনি যদি গার্মেন্টস শ্রমিকের বেতন 5,000 বাড়ান, আপনি যদি খোদ কৃষকের কাছে তার ফসলের দামটা ন্যায্যভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে তার যে ক্রয় ক্ষমতা বাড়ে, সারা দেশে তার যে বিরাট চাহিদা সৃষ্টি হয়, তার ভিত্তিতে যে শিল্প কলকারখানা উৎপাদন ক্ষেত্র তৈরি হয়, সেটা পুরো অর্থনীতির গতিকে যে দ্রুততম সময়ের মধ্যে বদলে দেয়, সেই নীতি আমরা প্রণয়ন করতে পারি না। আমরা 54 বছর পরও দাবি করতে হচ্ছে ইউনিয়ন পর্যায়ে কৃষকের ফসলের ক্রয় কেন্দ্র খোলেন, কৃষক যাতে না ঠকে। আজকে কৃষিকাজ ছেড়ে সবাই ওই যে অটো নিয়ে বেরিয়ে গেছে। আজকে কৃষকের ফসলের কাটার লোক পাওয়া যাচ্ছে না, তার দাম হয়ে যাচ্ছে অনেক বেশি, এবং সেইটা উৎপাদন খরচে এমন জায়গায় যাচ্ছে যে সরকার আবার ধানের দাম সেটা দিচ্ছে না। ফলে কৃষি অলাভজনক হয়ে উঠছে, এবং এই অলাভজনক হওয়া চলতে থাকলে আপনি আপনার খাদ্য নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়বেন। আর এমনভাবে ঢাকা সহ সমস্ত ছোট শহরগুলো এই অটোরিকশায় ভরে যাবে যে আপনি আসলে আর চলাচল করতে পারবেন না, কোনো নীতি নাই। কিন্তু এখন আমাদের এখানে যদি আমরা শ্রমিকের বেতনের কথা না চিন্তা করি, একজন গার্মেন্টস শ্রমিকের বেতন বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এটা পুরো অর্থনীতির চাকা শুধু না, এই দেশের শিল্প সাহিত্য পর্যন্ত সেটার প্রভাব পড়বে। বাংলাদেশে এই যে লক্ষ 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 শ্রমিকরা আজকে অটো চালায় কিংবা অন্যান্য কাজ করে, আমাদের তাদের জন্য পরিকল্পনা কি? আমরা তাদের কি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি? আমরা কি শিক্ষায় এমন বিনিয়োগের জায়গা চিন্তা করেছি যে 10 বছর পরে বাংলাদেশের প্রতিটি শিশু কেবল শিক্ষিত হবে তা না, তার ন্যূনতম এমন প্রশিক্ষণ সে পাবে রাষ্ট্রের খাত থেকে, যেখানে সে দেশের ভেতরে এবং বিদেশে একজন দক্ষ এবং মানবিক মানুষ হিসাবে, শ্রমিক হিসাবে কিংবা একজন দক্ষ মানুষ হিসাবে, পেশাজীবী হিসাবে সে তৈরি হতে পারে। সেই মানসম্পন্ন শিক্ষার বিনিয়োগ যদি আমরা নিশ্চিত করতে পারি, জনগণই এই দেশের চাকা বদলে দিবে। সেই জায়গাটা আজকে রাষ্ট্রের পলিসি হওয়া দরকার। সেই পলিসি যাওয়ার রাজনৈতিক দল তৈরি হবে কিনা, সেই পলিসিতে নিতে পারে এমন রাজনৈতিক দল ক্ষমতায় যাবে কিনা। অভ্যুত্থান সমস্ত রাজনৈতিক দলের সামনে
এই চ্যালেঞ্জ হাজির করেছে।